না, আগে প্রার্থী হয়েছিলেন, এবারে প্রার্থী হলেন না, দুঃখ হয় কি? না না, প্রার্থী হয়েছে মারাত্মক আনন্দ পেয়েছিলাম এমন না, ফলে এবারে প্রার্থী না হওয়ার দুঃখ নেই কোনো। আচ্ছা, তো এটা পার্টি ভরসা রাখতে পারেনি বা কোনোভাবে আমাকে ইচ্ছে করে কেউ দাঁড় করায়নি, এরকম কোনো ব্যাপার না। নমস্কার, রায় বাংলা থেকে আমি শুভাশিস। আজকের অতিথি আমাদের পৃথা তা। এই পৃথা তাকে আপনারা অনেকেই চেনেন হয়তো তার বাবার কারণে, তারপরে তিনি সরাসরি রাজনীতিতে এসেছেন। পৃথাই বলি, হ্যাঁ, রায় বাংলায় আপনাকে স্বাগত। আপনি 2021 সালে প্রার্থী হয়েছিলেন পূর্ব বর্ধমানের, এবারে প্রার্থী হলেন না কেন? বা দল আপনাকে কি করলো না, ভরসা রাখতে পারছে না? না না, পার্টি মানে তো কোনো লোক না, পার্টি মানে তো অনেকগুলো মানুষ আর একটা নেটওয়ার্ক। তো কিছু লোক প্রার্থী হিসেবে কাজ করে, কিছু লোক ইলেকশন যে প্রসেস সেই প্রসেসে কাজ করে। ইলেকশনটা একটা বড় কর্মযজ্ঞ, এই কর্মযজ্ঞে কাজ করে। আগের বার আমি প্রার্থী হিসেবে কাজ করেছিলাম, তার আগে অনেক বছর আমি হচ্ছে যে এই যে ইলেকশন প্রসেস সেটার কাজ শিখেছি। এবারে আবার আমি সুযোগ পেয়েছি যে ইলেকশন যে কাজকর্ম সেইটা শেখবার বা সেইটার মধ্যে পার্টিসিপেট করবার। হরে কৃষ্ণ কনার বিনয় চৌধুরী, আনন্দ পাঠক থেকে শুরু করে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা বলা ভালো মানুষ বা উন্নত মানুষ হওয়ার কাজ না। আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চার দুধে ভাতে থাকার অধিকার আছে, প্রত্যেকটা মেয়ের সেফলি কর্মস্থল থেকে বাড়ি আসার অধিকার আছে। প্রতিকুর রহমান, সৃজন এবারে প্রার্থী নেই, শতরূপ প্রার্থী নেই। একেবারে মানুষের কাছে যে ইমেজ এরা আপনারা যে একটা ইয়ং ব্যাচ তৈরি করেছিলেন, তার থেকে হঠাৎ করে প্রতিকূলের বেরিয়ে যাওয়া এবং পার্টিকে নানাভাবে পার্টির উপর ব্লেম দিয়ে গেছে, সবটাকে উড়িয়ে দেবেন। কিভাবে দেখেন প্রতিকূলকে আজকে? দেখতাম কিভাবে, সেই প্রশ্ন তো আলাদা। আমি ছাত্র রাজনীতি বেশ কিছুদিন একসাথে করেছিলাম, যদিও 2021 সালের পর থেকে আর প্রতিকূলদার সাথে তেমন যোগাযোগ হওয়ার সুযোগ হয়নি। আমি এসএফআই ছাড়ি 2021-এ এবং ট্রেড ইউনিয়ন শুরু করি, তখন থেকে আর খুব একটা কথা বলবার সুযোগ হয়নি আমার। কিন্তু তার আগে পর্যন্ত একটা লড়াকু ছাত্র নেতা এই হিসেবেই চিনতাম। তারপরে কি ঘটনাগুলি ঘটেছে না ঘটেছে জানি না, কিন্তু যেভাবে যে কায়দায় পার্টি ছেড়ে বেরোলো, এটা অত্যন্ত নক্কারজনক। এক, দুই হচ্ছে যে পার্টির ওপর ক্ষোভ, পার্টির ওপর অভিমান, পার্টি ছেড়ে দেওয়া, এটা একটা বিষয়, একটা স্তর। এই অংশে অনেক মানুষ আছেন যাদের অভিমানটাকে অনেক সময় খুব দরদ দিয়ে বোঝবারও প্রয়োজন আছে। এইটা একটা একটা অংশের মানুষ। তাদের সাথে সেই মানুষদের অনেক তফাৎ যারা অন্য একটি রাজনৈতিক দলে যোগদান করবেন বলে পার্টি ছাড়ছেন, বা অন্য আরেকটি দক্ষিণপন্থী রাজনৈতিক দলের সুযোগ সুবিধা ইত্যাদি নেবেন বলে পার্টি ছাড়ছেন। তারা আর এনারা এক নন, দুজনাই পার্টি থেকে বেরিয়ে যান, কিন্তু দুটো অংশের মানুষ এক নন। দ্বিতীয় অংশের মধ্যে প্রতিকূলতাকে দেখে, মানে প্রতিকূল রহমানকে দেখে খুবই খারাপ লেগেছে, খুবই খারাপ লেগেছে। এবং যেভাবে যেরকম অত্যধিক কথা বলা, অত্যধিক বাচালতা করা, এবং প্রত্যেকটা কথার মধ্যে এটা প্রকাশ পেয়েছে যে আমি পদ পাচ্ছি না বলে আমার হাহাকার, আমি একটা মানে এটা আমার কেরিয়ার, এটা এখানে এই কমিটিতে থাকলে পরের টার্মেই আমায় ওই কমিটিতে যেতে হবে, এইটার একটা মানে উত্তরণ ক্রমশ আমাকে ঘটিয়ে যেতে হবে, এটা উত্তরণের সিঁড়ি, এইরকম একটা ভাবভঙ্গি ওনার কথাতে খুব পরিষ্কারভাবে বেরিয়ে এলো। সেটা খুবই মানে অনাকাঙ্ক্ষিত, এবং এই ঘটনা হয়েছে বলেই উনি আর থাকতে পারেননি পার্টিতে। খারাপ লেগেছে তখন। এখন তো বাইরে চলে গেছেন, অন্য দলে যোগদান করেছেন, এখন আর ও নিয়ে ভাবি না, কিছু বলার নেই তেমন কিছু। আর আমাদের সাথে যারা কাজ করেছেন সেরকম অনেকেই এবার প্রার্থী না, তাদের তাদের কাছে একটা বড় সুযোগ। যেমন প্রার্থী হিসেবে কাজটায় পার্টিসিপেট করাও একটা বড় সুযোগ, তেমনি প্রার্থী না হয়ে এই কর্মকাণ্ডটায় পার্টিসিপেট করা। আমার যে অঞ্চলে ভোট দেবেন লোক, সেই অঞ্চলের লোক ভোটারকে চেনা, কতজনের ভোটারের নাম সত্যি সত্যি বাদ গেল, কতজন মৃত ভোটারের নাম বাদ গেল, তার ইম্প্যাক্ট কি পড়বে একটা অঞ্চলে,
হচ্ছে ভোটিং সিস্টেম কিভাবে হবে, কোনো আমাদের বুথে এজেন্টদেরকে বসতে গিয়ে ঝামেলা হচ্ছে কিনা না হচ্ছে কিনা, এইগুলো দেখবার সুযোগ থেকেও প্রার্থী অনেকটা বঞ্চিত হয়, কারণ সে নিজে ক্যান্ডিডেট, তাকে হাজারটা জিনিস ফেস করতে হয়, মিডিয়া ফেস করতে হয় ইত্যাদি। এই সুযোগটা পাচ্ছে আজকে ঐশী, আজকে শতরূপদা, আজকে আমি। তো আমরা এটাকে ভীষণভাবে কাজে লাগাবো, এবং আমরা তো প্রার্থী হব বলে পার্টিতে আসিনি বা এসেই প্রার্থী হয়ে গেছি এরকম না। আর এই ব্যাপারটা চালুই হয়েছে কয়েক বছর, তার আগে পর্যন্ত মানে আমরা যাদের পার্টি করতে দেখেছি যে খুব অল্প আমাদের মতো বয়সে এসে দলে দলে লোক ক্যান্ডিডেট হয়েছে, এরকম হয়নি কিন্তু, মানে লোকজন পার্টিটা করেছে তখনও। তো আমরা এই একটা খুব বড় সুযোগ পেয়েছি, এটা কাজে লাগাবো, প্রত্যেকেই লাগাচ্ছি। আচ্ছা, এক সময় কথা হলো বৃদ্ধতন্ত্র, আবার এক সময় এলো যে একদম সিপিএম পার্টিতে নতুনদের, এই আপনাদের মতো একদম ইয়ংদের জোয়ার চলে এলো। এই যে বৃদ্ধতন্ত্র আর এই যে ইয়ংদের মধ্যে আপনার কি কোথাও মনে হয় যে ফারাক অনেক? বৃদ্ধতন্ত্র সেদিনও যখন এটা বলে ডেকে দেওয়া হচ্ছিল, তখনও আমার মনে হয়নি, এখনো আমার মনে হচ্ছে, মানে আমি এই প্রজন্মের মানুষ হয়েই বলছি, বলেই শুধু কাউকে এটা ক্রাইটেরিয়া হতে পারে না। নতুন মুখ মানে নতুন ভাবনা, নতুন ভাবনা যদি আনতে হয়, আমার থেকে 60 বছর হচ্ছে যে যার বয়স হয়েছে, আমার থেকে আরো 30-40 বছর বয়স যার বেশি, তার সে যদি নতুন করে কিছু পার্টিকে ভেবে বলতে পারে, নতুন করে একটা জিনিস বলতে পারে যে এই কারণে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, তোমরা এই কারণটাকে অ্যাড্রেস করো, তাহলে সেই পার্টির নতুন মুখ। নতুন ভাবনা না এলে নতুন মুখের আলাদা কোনো গুরুত্ব নেই। আর এই যে নতুন মুখ বলে বলে দেওয়া হচ্ছে, এই প্রসঙ্গটা তুললেন, ধন্যবাদ। আমার একটা কথা বলা খুব জরুরি বলে মনে হয়। 80% ক্ষেত্রে অনাবশ্যক একটা হই হই চালু হয় আশেপাশে। এই অনাবশ্যক হই হই যতটা, নতুন কেউ এলে রাজনীতিতে তো খুবই ভালোই তো, এবং বামপন্থী এতে তারুণ্যের প্রভাব থাকবে, এটাই কাঙ্ক্ষিত। নতুনরা সবসময় বাম মতাদর্শ যে সেন্সিটিভ ভাবে মানুষদের জন্য ভাবে, তাতে আন্দোলিত হয়, ফলে এই সেকশন আসে, আগেও ছিল। বৃদ্ধযন্ত্র বাজার বলতো, এমনটা না। কিন্তু এদেরকে ঘিরে এই যে একটা আননেসেসারি উন্মাদনা, যেটা বাজারের তৈরি করা, এই উন্মাদনাটা 80% দূরে রাখা নিজেদের থেকে, এই দায় আমার। কিন্তু 20% বাকি পার্টি কমরেড, বাকি শুভানুদ্দায়ী, বাকি হচ্ছে সমর্থক দরদি মানুষদেরও বর্তায়। এরকম একটা সেকশন আছে, মার খাক ধর খাক যাই হোক, পার্টি ছাড়বে না কখনোই। কিন্তু এই যে আমার প্রত্যেকবার সম্মেলন এলেই 2-3 বছর পর পরই আমাকে আরেকটা কোথাও গিয়ে পৌঁছতে হবে, আর আমাকে একবার প্রার্থী হয়েছি মানেই আরেকবার প্রার্থী হতেই হবে, এটা একটা যেন দৌড়। এই দৌড়ে এটা না হতে পারলে আমার মন খারাপ হয়ে যাচ্ছে, আমি কাজ করতে পারছি না। ওই যে বিমানদার প্রেস কনফারেন্সে নিজের নাম শুনতে না পারলে হতাশা বোধ করছি, এটা কোনো পার্টি কমরেডের থেকে কাঙ্ক্ষিত না। কোনো কমরেড, তিনি ব্রাঞ্চে কাজ করেন, তিনি এরিয়ায় কাজ করেন, তিনি রাজ্য কমিটিতে কাজ করেন, কোনো কমরেডের থেকে এই মানসিকতা কাঙ্ক্ষিত না। একটা বড় কর্মযোগ্য, তার মধ্যে পার্টিসিপেট করছি সকাল থেকে রাত অবধি। যদি ঠিকভাবে আমি সর্বক্ষণের কর্মী হই না হই, ঠিকভাবে যদি কাজটা করতে যাই, 24 ঘন্টা অনেক কম পড়ে যায়। তো এই ব্যাপক অংশের কর্মযজ্ঞের মধ্যে থাকা, এইটার আনন্দটা মিসিং হয়ে যাবে, যে আরো আরো আরো, আর এই আরোটার মানে মূল্যায়নটা কি, কতটা, মানে কি কি পেলে আরোটা সম্পূর্ণ হতে পারে, এগুলো তো অনর্থক দৌড়। এইগুলো মানুষের মনের মধ্যে চলে আসার সম্ভাবনা থাকে, আসবে না আশা করি, কিন্তু ওই 80% চাবুক আমাকে নিজেকে মারতে হবে, আর 20% বাকিদেরও দায় বর্তায়। আননেসেসারি একটা হাওয়া তৈরি করার কোনো দরকার নেই। এই পার্টিতে তাবর তাবর হচ্ছে মানুষ কাজ করে গেছেন, হরে কৃষ্ণ কনার বিনয় চৌধুরী, আনন্দ পাঠক থেকে শুরু করে গাদা গাদা লোক হচ্ছে যে এই পার্টিতে কাজ করে গেছেন। তো একজন কেউ খুব কঠিন সময়ে পার্টিতে এগিয়ে আসছে বা পার্টির কথা বলছে, 2-4টা অল্প বয়সী ছেলেপিলে আসছে, তাদের নিয়ে আপনাদের আলাদা করে ভালো লাগছে বুঝতে পারছি, কিন্তু অতি মানবীয় কিছু একটা তার মাথাতেও না ঢুকিয়ে দেওয়া ভালো, নিজেদেরও না ভাবনাটা ভালো।
ওই প্রভাত কুমার মুখোপাধ্যায়ের দেবী গল্পটা, মানে যেটা সত্যজিৎ রায়ের দেবী সিনেমা, সেখানে একটা চমৎকার লাইন আছে। সে কন্টিনিউ ডিনাই করতে লাগলো যে এই প্রসেসটা তার ভালো লাগছে না, মানুষের উপর দেবত্ব আরোপ করার প্রসেসটা। হঠাৎ একদিন তার মনে হলো যদি আমি দেবী হই, এই মনে হয়ে যাওয়াটা নিজের সাথে মনে হয়, এই মনে হয়ে যাওয়ার প্রসেসের মধ্যে কোনো কমরেড আমার ঢুকে যাক, এটা আমি একেবারে চাইবো না। সে পার্টির প্রতিকূল রহমান তার পরিণতি হোক বা সে পার্টিতেই থেকে যাক, তাতে যায় আসে না, কিন্তু এই প্রসেসটার মধ্যে যেন আমার কোনো কমরেড না ঢুকে, এটাই আমার চাওয়া। আচ্ছা, এই যাদবপুরে যখন আপনি রাজনীতি করছেন, আপনি তো গ্রামেও যান, হ্যাঁ। দুটোর ফারাক কতটা? অনেক অনেক শহর কেন্দ্রিক রাজনীতির ফারাক বর্তমানে শাসন ব্যবস্থার কল্যাণী আরো অনেক বেশি বেড়ে গেছে। আগে হয়তো ফারাকটা একটু কিছুটা হলেও কম ছিল। গ্রাম অঞ্চলে যে সরকারি স্কুল বন্ধ, এইটার প্রভাব শহরাঞ্চলেও পড়ছে, মারাত্মক পড়ছে, কিন্তু তুলনায় মানে যেহেতু যাদবপুরটা উদাহরণ হিসেবে বললেন তাই বলছি, এই অঞ্চলের যত স্কুল ছাত্র, তার মধ্যে একটা বেশ বড় অংশই হচ্ছে ইংরেজি মাধ্যম বা বেসরকারি স্কুলে পঠন পাঠনের সুযোগ পায়। পরিবারগুলিতে সেই রকম যদি অবস্থা নাও থাকে, বাবা মা দুমুঠো কম খেয়েও প্রবণতা থাকে যে একটা ইংরেজি মাধ্যম শিক্ষা ব্যবস্থার মধ্যে ঢোকাতে হবে, নাহলে বাচ্চা কোথাও পিছিয়ে পড়বে। সায়েন্টিফিক মানসিকতা না, এই পদ্ধতির সাথে আমি একমত না, কিন্তু এটা ঘটনা, এটা হয়। ফলে এই একটা আমাদের যাদবপুরের এই চত্বরের মধ্যে কতগুলো সরকারি প্রাথমিক স্কুল বন্ধ বলেন তো? আপনি কি ইংলিশ মিডিয়ামের ছাত্রী? না, বাংলা মিডিয়ামের ছাত্রী। তারপর পড়তে এলেন যাদবপুর ইউনিভার্সিটি? না, সেটা মাস্টার্স করার সময়। মাস্টার করার হ্যাঁ, সময়, আমি সেই ইউনিভার্সিটির কথা বলছি। আপনি তখন বাংলা মাস্টার্স, মিডিয়ামে? এটা বলি, তখন মাস্টার্স কোর্সটা চালু ছিল না মাস কমিউনিকেশনে। আমি যেবার এমএ সেকেন্ড ইয়ারে উঠি, সেবার থেকে মাস্টার্স চালু হয়। আমার কল্যাণী ইউনিভার্সিটি থেকে এমএ, আর যাদবপুরে সেই সময় ডিপ্লোমা করানো হতো, তো যাদবপুর থেকে ডিপ্লোমাটা করেছিলাম। কল্যাণী থেকে এমএ? এই কল্যাণী থেকে। এই যে ইংরেজি তুলে দিয়ে বামপন্থ সরকার খুব ভুল করেছে। আপনি একজন গ্রামের মেয়ে, বাংলা মিডিয়াম থেকে আসা মেয়ে, এটাকে আপনি কতটা ঠিক ভুল হিসাবে দেখেন? এবং আমি এটা দেখেছি যারা কমিউনিস্ট পার্টি করতো, তাদের মধ্যেও এই প্রবণতা বা প্রচার ছিল। এটা ইংলিশ তুলে দিয়ে ভুল করেছে, এটা ভীষণভাবে আমাদের নানা প্রচলিত পত্রপত্রিকা খুব বেশি করে কোট করে এটা ঢুকিয়ে দিল। ইংরেজি তুলে দেওয়া হয়নি সে অর্থে, বলা হয়েছিল একটু পরের দিক থেকে শুরু করা হবে। ইংরেজিটা একটা ভাষা, তাছাড়া আর কিছুই না। এইবার এটা বাস্তব, কল্পলোকের কথা বলে তো লাভ নেই, যে ছেলেটা শুধু একটা বা যে বাচ্চাটা শুধু ইংরেজি মাধ্যমেই সবকটা বই পড়ছে, বা যাকে স্কুলে বারণ করে দেওয়া হচ্ছে বাংলায় কোনো কথা বলবে না, সে ওই তোতা পাখির মতো কিছু লব্জ শিখে যায় এবং তার অভ্যাসও হয়ে যায়। সচরাচর কোনো জায়গায় আটকালেই স্বাভাবিকভাবে ইংরেজিটা তার মুখ দিয়ে বেরিয়ে আসে, অনেক বেশি ফ্লুয়েন্ট হয়। কিন্তু বাংলা সরকারি মাধ্যম স্কুলে যারা পড়েছে, তারা ইংরেজি লিখতে পারবে না, পড়তে পারবে না, বা ভবিষ্যতে গিয়ে, আমি আমার কথা বাদও দিলাম, এই বাংলা মিডিয়াম স্কুল থেকে পড়ে গিয়ে ফিজিক্স, ডাক্তারি, হচ্ছে যে কেমিস্ট্রি, ইংরেজি সাহিত্য, পলিটিক্যাল সায়েন্স, সমস্ত দিকে হচ্ছে যে কোনো বড় ইউনিভার্সিটির এমএ হোক বা গ্রাজুয়েশন হোক, খোঁজ নিলে দেখা যাবে এখনো পর্যন্ত আমাদের যাদবপুর থেকে প্রেসিডেন্সি থেকে শুরু করে যে কোনো ভালো ডিপার্টমেন্টে আপনি খোঁজ নিলে দেখতে পাবেন যে রাজাবাজার সায়েন্স কলেজ, যে সেখানে গ্রাম থেকে বা বাকি জেলা থেকে যারা পড়তে আসে তাদের মধ্যে একটা বড় অংশ হয়তো এই ব্যাচগুলোতে কমছে, কিন্তু আমাদের সময় অবধি ছিল যে ইংলিশ বাংলা সরকারি বাংলা মিডিয়াম থেকে পড়ে আসে। তো তারা প্রথম দিকে একটু অসুবিধা হয়, ওই তো বেশিরভাগ বই পরে পরবর্তীকালে ইংরেজি, এটা একটা অসুবিধা, আমি নিজেও ফিল করেছি। এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা হওয়া প্রয়োজন, আমাদের উচ্চশিক্ষারও বেশ কিছু ভালো বাংলা বই প্রয়োজন। দু একবার সরকারি স্কুল থেকে পড়ে গিয়ে কত ছেলে ডাক্তারি পড়তে যায়, সেখানে থরলি ইংলিশে লেকচার দিচ্ছেন এমবিবিএস এর ফার্স্ট ইয়ার থেকে টিচাররা। 1 মাস 2 মাস অসুবিধা হয়, 3 মাসের সময় মানে হ্যাবিচুয়েটেড হয়ে যায়, একটা ল্যাঙ্গুয়েজ একদমই করে নেয়। তারা পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে পাস করছে, ভালোভাবে ডাক্তারি করছে, বা
অন্যান্য যে সাবজেক্ট নিয়েও যারা পড়ছে একদমই পিক আপ করে নেয়। এই ভাষাটা একটা আলাদা কিছু জড়তা নিয়ে ভাবা, এই ভাবনাটাই আমাদের অত্যন্ত কলোনিয়াল একটা চিন্তা ভাবনা। যেহেতু আমরা আমাদের একটা ভারতে ইতিহাস আছে যে ইংরেজি খুব দরের ভাষা। পৃথিবীর এরকম বহু দেশ, স্পেন বলেন, ইতালি বলেন, সব এই দেশে, জার্মানও আছে। হ্যাঁ জার্মান আছে, ইংরেজি তো ওরকম উচ্চকোটির ভাষা বলে দেখা হয় না। এবং তারা পর্তুগাল, নানা দেশ আছে, বলতে পারে না ইংরেজি, বলে না। আমাদের যে ইন্টারন্যাশনাল যে মিটিং গুলো হয় তাতে বিদেশে, মানে WFTI, ওয়ার্ল্ড ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নের কথা বলছি, সেখানে জাপান থেকে কমরেডরা আসছেন, মানে ওখানকার ট্রেড ইউনিয়ন করেন। সেখানে ভিয়েতনাম থেকে কমরেডরা আসছেন, ইউরোপিয়ান কান্ট্রি থেকে কমরেডরা আসছেন, পারছেন না, আফ্রিকা থেকে কমরেডরা এসছেন, ইংরেজিতে দক্ষ নন, নানাভাবে টুকরো টুকরো শব্দ বলে করছেন। তাতে যোগ্যতা কমে যাচ্ছে নাকি কোনোভাবে? বাকি ভাষার ক্ষেত্রে আমরা ওইভাবে দেখি না। বাংলার ক্ষেত্রে যেহেতু আমরা এতদিন ইংরেজের দাসত্ব করে এসেছি, ইংরেজি না জানাটা সোশ্যালিও আমাদের ভীষণ ছোট করে দেয়। এই মানসিক, এটা আমার মানসিক দুর্বলতা বা সীমাবদ্ধতা। এটার সাথে ভাষার সম্পর্ক নেই। ভাষা মানে অনুভূতির প্রকাশ। সেটা আপনি সুস্পষ্টভাবে যে কোনো, আপনি বিজ্ঞান পড়ুন, সাহিত্য পড়ুন, সোশ্যাল সায়েন্স পড়ুন, প্রকাশ করতে পারলেই আপনার ভাষা আপনাকে সাহায্য করবে, আর কিছু না। আপনার এই যে গ্রাম, একটা গ্রামের মানুষের একটা প্রতিহিংসা পরায়ণ অনেক হয়ে ওঠে কখনো। আমি বলছি আপনার বাবাকে যখন মারলো, আপনার কি এরকম মনে হয়েছিল যে প্রতিহিংসা হয়ে উঠবো? হচ্ছে যে গ্রামের মানুষ ভীষণ প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে মাঝে মাঝে। মানে তাকে মারলে আর কি, হ্যাঁ। মারপিটের। এটা ঠিক না। এটার সাথে আমি একমত না। গ্রামের ওরম ভাবে বলা যায় না। এবং বাবার যে ঘটনাটা, সেটা গ্রামের মানুষ করেছে বা শহরের মানুষ করেছে দিয়ে বিচার করা যায় না। একটা সরকার 35 বছর একটা রাজ্যে শাসন ক্ষমতায় ছিল। কিছু কিছু নেতৃত্ব এক একটা অঞ্চল স্তম্ভের মতো ধরে রেখে দিয়েছিলেন। তাদেরকে টার্গেট করে পরবর্তী সরকার এসে সরিয়ে দিল। সেটা গ্রামে হতে পারে, শহরে হতে পারে। স্কুল, প্রাইমারি স্কুলের শিক্ষক আমাদের দিবাকর মাহাতো বেরিয়ে যাচ্ছিলেন স্কুল থেকে, ওরকম একটা এলাকায় হতে পারে। যে কোনো জায়গায়, শহরেও কমরেডরা খুন হয়েছেন, আমাদের পশ্চিম বর্ধমানেই তো উদাহরণ আছে। তো গ্রাম শহর বলে না, টার্গেট করে কিছু কমিউনিস্ট পার্টির কর্মীকে সরিয়ে দেওয়া হলো। না হলে ওই অঞ্চলগুলোতে কাজ করতে বা মানুষের উপর দমন পীড়ন চালাতে অসুবিধা হতো। সেইটার একটা ছক ছিল তাদের, সেই ছকের মধ্যে বাবার নামও ছিল। এবং এই ঘটনাটা খুব সংগঠিতভাবে ঘটাতে হয়েছে। এবং এই ধরনের ঘটনা কিছু ঘটাতে হলে লোকাল এলাকার কিছু দুষ্কৃতী, তাদের সাহায্য নিতে হয়, তারা নিয়েছে। কিন্তু মাথা আরো অনেক উপরে এবং অনেক প্ল্যানিং এর ফল এটা। দুই হচ্ছে যে কোনো ঘটনাকে কোনো সুস্থ মানুষ, আমি পার্টি কর্মী বা পার্টি কর্মী নয় এটার কথা বাদ দিয়ে বলছি, কোনো সুস্থ মানুষেরই, যে কোনো মানুষের ক্ষেত্রে একদম আমার স্পেশাল কুক্ষিগতভাবে ভাবার আলাদা ঘটনা বলে এটা খুব কঠিন কাজ, সেই মুহূর্তে পারা যায় না। কিন্তু এই প্র্যাকটিসটা করে ফেলা ভালো, নিজেদের জন্য ভালো। পার্টি, সমাজ সবকিছু বাদ দিয়েও বলছি, আমার শোক, আমার দুঃখ, আমার বাবা খুন হয়েছে, শুধু আমি এইটুকু জিনিসেরই হেস্তনেস্ত একটা চাই, তার জন্য আমি দুনিয়ার যে কোনো কিছু করতে পারি। এই ঘটনাটা প্রতি মুহূর্তে আমাদের সিনেমা, সিরিয়াল শেখায়। এইটাকে খুব বেশি করে রপ্ত করে নিলে আদতে যে ঘটনাটা এতটা যন্ত্রণা দিল তোমাকে, সেই ঘটনাটাকেই অপমান করে ফেলবে। কোন জায়গায় এসে দাঁড়ায়, কুক্ষিগত করে রাখা ব্যক্তিগত শোক এমন করে দেয় মানুষকে ভুল পথে, কারণ মানুষ তখন ভাববার ক্ষমতা হারিয়ে ফেলে এবং বড় মানচিত্রে ঘটনাটাকে ফেলে দেখবার ক্ষমতা হারিয়ে ফেলে। ফলে প্রতিবাদের ধরনটা এমন একটা জায়গায় যায় যেখানে এগোতে এগোতে যারা আমার বাবার এই ঘটনায় বা যারা আমার ব্যক্তিগত দুর্ঘটনায় জড়িত, তাদের ঠিক পাশের চেয়ারটাতেই আমাকে বসতে হয়, যেটা আমরা পানিহাটিতে দেখছি। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। কিন্তু ব্যক্তিগত শোককে আরো 5টা ঘটনা বা সমাজ বিচ্যুত করে দেখা,
পাঁচটা ঘটনাকে না ভেবে দেখা অত্যন্ত অন্যায়। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা বলা ভালো মানুষ বা উন্নত মানুষ হওয়ার কাজ না। আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। পৃথিবীর প্রত্যেকটা বাচ্চার দুধে ভাতে থাকার অধিকার আছে, প্রত্যেকটা মেয়ের সেফলি কর্মস্থল থেকে বাড়ি আসার অধিকার আছে। উন্নাওয়ে যিনি ধর্ষিতা হয়েছেন, কাঠুয়াতে যিনি ধর্ষিতা হয়েছেন, মণিপুরে যে মেয়েদের গায়ে হাত উঠেছে, তাদের সাথে একসঙ্গে আমি মেয়ের বিচার চাইতে বেরিয়ে যাব, এটা হয় না। এক, দ্বিতীয়ত হচ্ছে সেই মেয়ের বিচার চাইতে বেরোচ্ছি যেখানে সিবিআই একাধিকভাবে এই বিচার ব্যবস্থাকে ডিলে করেছে, বা যে ধরনের বিচার আমরা প্রত্যাশা করেছি সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থাই ঠিক তার উল্টো কথা বলেছে। এটা জানার পরেও আমাকে সেইখানে চলে যেতে হয়, কারণ ব্যক্তিগত হিংসাটাকে আমি এত অন্ধভাবে দেখে নিয়েছি। তো কোনো ঘটনাকে আপনাকে কমিউনিস্ট পার্টি করতে হবে না, কিন্তু সুস্থ মানুষ হয়ে তো বাঁচতে হবে। ব্যক্তিগত হাজার রকম শোকের ঘটনাকে শুধু আমি এইটার মধ্যে না ভেবে বড় মানচিত্রে দেখলে সঠিকভাবে আপনি তার বিচার করতে পারবেন। আপনার যদি একটা আইনানুগ প্রতিশোধ নেওয়ার, বেআইনি কথা তো আর আমি জানি না, বলতে পারবো না, আইনানুগ ভাবে আপনার যদি তাকে মনে হয় যে আমি শেষ দেখে ছাড়বো, এইটাও সঠিকভাবে করতে হলে আপনাকে একান্তভাবে একটা বড় মানচিত্রে ঘটনাটাকে দেখতে হবে, এবং প্রত্যেকটা এই ধরনের অন্যায়ের শেষ দেখেই ছাড়ুন। যারা হয়েছে যাদের সাথে, তাদের শোকের তো আর কোনো পরিমাপ হয় না। তারা নিঃসন্দেহে সেই ঘটনাটা কেন ঘটেছে, কি ঘটেছে, যারা দোষী তাদের আইনানুগ বিচার, সেটা নিশ্চয়ই তাদের বাড়ির লোক শেষ দেখেই ছাড়ুন, কিন্তু বড় মানচিত্রে দেখুন, নাহলে খুব ভুল হয়ে যাবে। দুনিয়ার মজদুর এক হোক, সেই স্লোগান সিপিএম পার্টি বা বামপন্থী পার্টি দিতে পারছে? মানে মজদুর কি সেই হাসে একত্র করতে পারছেন? মজদুর একত্রিত করতে পারছি তো কিছুটা ক্ষেত্রে মজদুর নিজের তাগিদে একত্রিত হচ্ছে। চাকরি নেই, আমার নাগরিকত্ব প্রশ্নের মুখে, রাইট, জন্মসূত্রে প্রাপ্ত অধিকার, বা এই দেশে বছরের পর বছর ভোট দিয়েছি, সেই সূত্রে আমার প্রাপ্ত অধিকার। এত জঘন্য নির্বাচন আমি আমার ক্ষুদ্র জীবনে দেখিনি। ভোট দিয়েছেন, বৈধ ভোটার, রেশন কার্ড আছে, সেই মানুষের নাগরিকত্ব প্রশ্নের মুখে। এবং যারা গরিব গুরব ঘরের লোক, রাতের বেলা ঘুমাতে পারছেন না যে ক্যাম্পে চলে যেতে হবে, আমার আইডেন্টিটি প্রশ্নের মুখে চলে গেল, খেতে পারছেন না, ঘুমাতে পারছেন না, এই পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। আমার লিঙ্গের নামে রাজনীতি, আমার ভাষার নামে রাজনীতি, আমার ধর্মের নামে রাজনীতি, যে কিছুই তো পাচ্ছ না, চলো যত হিন্দু লোক আছে এক জায়গায়, যত শিখ লোক আছে এক জায়গায়, যত খ্রিস্টান লোক আছে, মুসলমান লোক আছে এক জায়গায়। এইটা একটা ওয়ে আউট। আমরা বলি এর কোনোটাই এই ক্রাইসিস থেকে বেরিয়ে আসার সমাধান না। তো আপনার সব থেকে বড় পরিচয়, যে পরিচয়ে আপনি হিন্দুত্বের পরিচয় বা ধর্মের পরিচয়ে যাচ্ছেন, উত্তরণের রাস্তা খুঁজছেন, কারণটা কি? আপনি একটা সঙ্গে জমায়েতে যাচ্ছেন, কারণ কি? আপনার মতো আর একজনকে পাশে চান, তাই তো? সব থেকে বেশি সংখ্যায় মানুষ আপনি আপনার মতো ভাবে পাশে পেতে পারেন আপনার শ্রমিক পরিচয়ের ভিত্তিতে। একজন শ্রমিক যত দিন বাঁচে, একজন চাকুরিজীবী মধ্যবিত্ত মানুষ তার থেকে বেশি দিন বাঁচে। ভারতবর্ষে গড় মানুষের আয়ু যদি দেখা হয়, আমার শ্রম ঘন্টা চুরি হয়, আমার আয়ু চুরি হয়, আমার পুষ্টিকর খাবারের অধিকার চুরি হয়, আমার ইউনিয়ন করবার অধিকার চুরি হয়, আমার ধর্মঘট করবার অধিকার চুরি হয়। 8 ঘন্টার বেশি কাজ, যেখানে আমি ইমার্জেন্সি সেক্টরে না কাজ করলেও কাজ করতে আমাকে বাধ্য হতে হচ্ছে। আমি হচ্ছে বেতন, বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, নির্দিষ্ট লিভ, এই প্রত্যেকটা ক্ষেত্রে আমি মার খাচ্ছি। আমার 20% বোনাস বলছে 6 কিস্তিতে দিবে, ওই বোনাস নিয়ে আমার হবে কি? এইটার জন্য সিস্টেম বদলাতে হবে। এইটার জন্য আমার রাস্তায় নেমে রামের নামে ধ্বনি তুললে সমস্যার সমাধান হবে? আমাকে এই দামে পেট্রোল কিনতে হচ্ছে, এই দামে গ্যাস কিনতে হচ্ছে। আমার এই সিস্টেমটাকে বদলাতে গেলে এই শ্রমিক পরিচয়ের ভিত্তি, আমার হতাশার থেকে বেরিয়ে আসার রাস্তা যদি করতে হয়, তাহলে একমাত্র আমার এই শ্রমিক পরিচয়ের ভিত্তিতে একত্রিত হতে হবে। এবং শ্রমিকের ঝান্ডা লাল ঝান্ডা। তো দুনিয়ার মজদুর এক হোক, যতদিন কমিউনিস্ট পার্টি থাকবে এই স্লোগান থাকবে। আর একটা স্লোগান আছে, সর্বহারার পার্টি। সত্যি কি দাঁড়িয়ে সিপিআইএম সর্বহারার পার্টি আছে?
সিপিআইএম পার্টিতে এই তো দেখছেন যারা ইয়ে হয়েছে তারা সম্পত্তির হিসাব দিচ্ছে, আয় ব্যয়ের হিসাব। কোন নেতার কত আয়, কোন নেতার বৈধ আয়ের কথা আমি বলছি, এবং সিপিআইএম প্রত্যেকটি পার্টি সদস্য যে আয় দেখিয়েছে তা অত্যন্ত আইনানুগ, এবং তা নিয়ে কোথাও কোনো প্রশ্নের অবকাশ নেই। তো এই এই আয় কোন নেতার কত, এই ভিত্তিতে একটি পার্টি সর্বহারা কিনা তা নির্ধারিত হয় না। একটি পার্টি সর্বহারার পার্টি কিনা তা নির্ধারিত হয় সেই পার্টি কাদের লক্ষ্যে কাজ করছে, পার্টিতে আসা সদস্য সংখ্যা কোন অংশের মানুষের বেশি, এবং পার্টি কাদের নিয়ে কাজ করতে চাইছে, এই তিনটি অংশের লক্ষ্যকে এক রেখে ঠিক হয় যে পার্টিটি সর্বহারার পার্টি কিনা।